আমরা চা বাগান শ্রমিকদের জমির অধিকার প্রদানের অঙ্গীকার করেছিলাম। তার প্রয়োজন বলুন বলুন। মাননীয় অধ্যক্ষ স্যার, একটাই রিকোয়েস্ট, আপনারা যে কেউ আপনার বাজেট সম্বন্ধে সমালোচনা করার অধিকার আপনাদের আছে। আমি যখন বলছি আমাদের লোকেরা কেউ কথা বলবেন না, প্লিজ ওদের সাথে মুখ লাগাবেন না। আমি আপনাদের যেটা বলছি যে বাজেটটা পেশ করবে গভর্নমেন্ট, আপনাদেরও সেন্ট্রাল গভর্নমেন্ট করে, আমরা সবাই শুনি মন দিয়ে, তারপরে আমাদের সমালোচনাটা আমরা করি যখন আমাদের বলার সময় আসে। তো আপনি বলতে দিচ্ছেন না কেন? তার মানে কি আপনি ভয় পাচ্ছেন? বেশি কথা বলছি না স্পিকার স্যার, আপনি আমি হাত জোর করে বলবো, যখন বলার সময় হবে বলবেন, কিন্তু আমাদের সরকারের বাজেট আমাদের পেশ করতে দিন। আর যদি না করতে দেন, পার্লামেন্টেও বাজেট আমরা পেশ করতে দেবো না, এটা মাথায় রাখবেন, শিক্ষা নেবে। বসুন 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 বসুন, আপনারা বসুন, প্লিজ বসুন। আর আপনারা আপনাদের সবাই বক্তব্য রাখবেন, ইউ হ্যাভ ইউর ওন টার্ম। না না, আপনার শুভেন্দুবাবু, এটা আপনি বসুন, আপনি বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন, আপনি বসুন প্লিজ, এরকম করবেন না। না না, প্লিজ ডোন্ট ডু দিস, এটা এটা আপনাদের শোভা পায় না, বসুন প্লিজ প্লিজ। এই মুহূর্তে আমরা বিধানসভা থেকে নজর রেখেছিলাম এবং সেখানে রাজ্য বাজেট পেশ করছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত রুমেলা তিনটে বিষয় আমাদের নজরে এলো। এক হচ্ছে যে কেন্দ্রের যে বকেয়ার কথা বারবার করে তৃণমূল কংগ্রেস বলে এসেছে, সেই 100 দিনের কাজের জন্য একটা বাজেট বরাদ্দ করা, তার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে এবং এর পাশাপাশি অবশ্যই যেটা বাড়ানো হয়েছে ডিএ, অতিরিক্ত 4% ডিএ বাড়ানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএ বেড়ে এই মুহূর্তে 14%, কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক থাকলো তাহলে 32%। আমরা এই নিয়ে একটু কথা বলবো। আমাদের সঙ্গে এক্সপার্টরা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র, আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। আমি সুপর্ণবাবুর কাছে শুরুতে যাই। সুপর্ণবাবু, আমরা এই কিছুদিন আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে ছিলেন, তখন যখন তিনি এই যে 100 দিনের বকেয়া যা মেটানোর কথা বললেন আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে, তখন আমরা এর আগেও শুনেছি তাকে বলতে, সেদিনও তিনি বলেছিলেন আমাদের রাজ্যের যা হাড়ির হাল, যা ভারেমা ভবানীর অবস্থা, তাতে সত্যি আমাদের করতে একটু মেটাতে একটু সমস্যা হয়। তাহলে এই যে কথাগুলো, যে পয়েন্টগুলো মঞ্জিরা বলল, আমরা কি এখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আছি? এই পথটা কি এতটা সহজ হবে, এই বকেয়া মেটানো, ডিএ বাড়ানো বা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা 500 থেকে 1000 করে দেওয়া? আমার দুটো প্রশ্ন। আপনি আমাকে প্রশ্ন করেছেন, কিন্তু আমার প্রশ্ন থাকবে রাজ্যের অর্থমন্ত্রীর কাছে বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। তার কারণ, তিনটে যে আপাতত ঘোষণা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে দেওয়া হতো, এখন 1200 টাকা করে বলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে এই টাকাটা কোথা থেকে আসবে সেটা আমার জানার কথা। তার কারণ, যদি মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অর্থমন্ত্রীকে বিশ্বাস করতে হয় যে দেশের হাঁড়ির হাল, তাহলে কোথা থেকে তারা এই টাকাটা জোগাড় করবেন, এটা আমার কাছে বড় প্রশ্ন। এক। দুই হচ্ছে, আমি সম্পূর্ণভাবে এরকমভাবে অর্থনীতি চালানোর বিরোধিতা করতে চাই। তার কারণ, দিনে দিনে দেখা যাচ্ছে মূলধনী খাত বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে রাজ্যে বরাদ্দ কিন্তু কমতে কমতে যাচ্ছে এবং রেভিনিউ এক্সপেন্ডিচার বা রাজস্ব ব্যয়ে যে খরচাটা বাড়ানো হচ্ছে, তার থেকে কোনো সম্পদও সৃষ্টি হচ্ছে না বা করের বোঝাও কমছে না। তাহলে এইভাবে এমন একটা অর্থনীতিকে এইরকমভাবে শেষ করে দেওয়ার কি মানে আছে বুঝতে পারছি না। এক। দুই হচ্ছে, 100 দিনের কাজের যে কথাটা, সেটা হচ্ছে যে কোনো রাজ্য সরকার তারা কোথা থেকে নিজের বাজেট থেকে এই টাকাটা দিয়ে দিতে পারবেন, এটাও আমি বুঝতে পারছি না। সুবর্ণবাবু, আপনার কথার রেশ ধরেই আমি অনির্বাণের কাছেও আসতে চাই। অনির্বাণ, প্রশ্নটা আমাদের সকলের কাছেই এক, এত টাকা আসবে কোথা থেকে? এক। এবং বিরোধীরা যে প্রশ্ন করছে, যদি এই টাকা থেকেই থাকে, মানে রাজ্য সরকার যখন ঘোষণা করছে, তার মানে আমাদের ধরে নিতে হবে যে তাদের সেই সামর্থ্য রয়েছে, তাহলে আগে ঘোষণাটা হলো না কেন? ভোটের আগে কেন?
না দেখুন, এই ঠিক আজ থেকে 7 দিন আগে কিন্তু কেন্দ্রীয় সরকারের বাজেট হয়েছিল এবং আজকে এই 8 তারিখে যখন আমরা দেখছি রাজ্যের বাজেট, এই দুটো বাজেটকে মাথায় নিয়ে চলতে গেলে দেখতে হবে যে আর কয়েকদিন পরেই লোকসভা ভোট এবং যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের সুবিধা মতো কিছু ঘোষণা করবে যেটা আক্ষেরে তাদেরকে ভবিষ্যতে ভোটের বৈতরণী পার করতে সুবিধা দেবে। আজকে এই সরকার যবে 2021 থেকে ক্ষমতায় এসছে তবে থেকে আমরা দেখেছি এরা সামাজিক প্রকল্পে বিভিন্ন খাতে খরচা করেছে এবং মা মাটি মানুষের সরকার বলে তারা চাইছে যে প্রান্তিক মানুষদেরকে যতটা সুবিধে দেওয়া যায়। কিন্তু একটা সরকার যখন আপনি চালাবেন, সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে, প্রান্তিক মানুষ যেরকম আছে সেরকম বেকার মানুষ থাকবে, যারা ভবিষ্যতের আগামী দিনগুলো যাতে পশ্চিমবঙ্গে সোনার পশ্চিমবঙ্গ হয় তার জন্য তারা তাকিয়ে রয়েছেন এই অর্থমন্ত্রীর দিকে এবং মুখ্যমন্ত্রীর দিকে। আজকে যে আমরা ইনিশিয়াল স্টেজে বাজেটের যে অ্যানাউন্সমেন্টগুলো শুনলাম সেগুলো সবই কিন্তু প্রান্তিক মানুষদের জন্য 500 টাকা থেকে বেড়ে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা হয়েছে এবং আপনি দেখবেন লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় প্রায় 1.98 লাখ ক্রোড় মহিলা আছেন মানে যাদেরকে অনির্বাণ, আপনি ক্ষমতায়নের বলছেন এগুলো সবটাই ভোট ব্যাংকের কথা মাথায় রেখে, মানে ভারতবর্ষের শুধুমাত্র রাজনীতি, ঘোষণা, বাস্তবায়ন আদৌ হবে কিনা কে জানে? বাস্তবায়ন তো লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে এবং এই 500 টাকা থেকে 1000 টাকা বেড়েছে, এটা খুব তাৎক্ষণিকভাবে আপনি দেখবেন যে এটা বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দেখতে চাই যে এর ইনকামটা কোথা থেকে আসবে এবং এটা যদিও এখনও ইনকামের যে স্কোপগুলো আছে সেই স্কোপগুলো নিয়ে এখনও কিছু বলা হয়নি বা আমাদের কাছে এখনও ডিটেলস আসেনি, কিন্তু আয় ব্যয়ের ভারসাম্য নিয়েই তো বাজেট। আগামী দিনে ভারতবর্ষের রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি যেদিকেই যাক, অর্থনীতি কিন্তু বেঁচে থাকবে এবং এই অর্থনীতির চালিকা শক্তি আজকে কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়ে যাওয়ার পর আপনি দেখবেন আয়ের ক্ষমতা কমে গেছে, সেখানে যদি আপনি ব্যয় করতে থাকেন তাহলে কিন্তু আয় ব্যয়ের ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। সুবর্ণবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, অনির্বাণ যে প্রসঙ্গটা তুললেন জিএসটির কথা, আপনি কি সহমত? আমি বলি যে জিএসটি শুরু হয়েছিল 1 জুলাই 2017 এবং 2022-এ তারা সেই 5 বছর কমপ্লিট করেছে। জিএসটির দুটো বিষয় আছে। যখন জিএসটিটা ঠিক করা হয়েছিল তখন বলা হয়েছিল যে যদি রাজ্যগুলো জিএসটিতে যায় তাহলে জিএসটিতে যাওয়ার আগে যে রোজগার, তার থেকে যদি জিএসটি রোজগার না করে কী হবে, সেই জন্যে কিন্তু একটা সিস্টেম আছে যে তার জন্য একটা রেভিনিউ ডেফিসিট গ্রান্ট দেওয়া হয় এবং পশ্চিমবঙ্গ সবথেকে বেশি রেভিনিউ ডেফিসিট গ্রান্ট পায়। 1, 2 হচ্ছে কোনো রাজ্যই কিন্তু জিএসটির বিরুদ্ধে কথা বলে না, তার কারণ ভারতবর্ষ যে 8 লক্ষ কোটি টাকা প্রায় জিএসটি থেকে রোজগার করেন, তার থেকে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা প্রত্যেকটা রাজ্য সরকার রোজগার করেন, সুতরাং কোনো রাজ্য সরকারই মুখে সেই কথাটা বলবেন না। 2, 3 হচ্ছে যে আমি অরিন্দমের সাথে অনির্বাণের সাথে একমত যে নিশ্চয়ই মানুষকে মাথায় রেখেই বাজেট তৈরি হবে, কিন্তু মূলধনী খাতে যদি ব্যয় না হয়, এরা টাকা কোথা থেকে এনে কোথা থেকে মানুষকে দেবেন? তার মানে কি এরা ধার করবেন? সেই ধার করার ক্ষমতাও এরও নেই, তার কারণ সোভারেন গ্যারেন্টি আর এরা পাবেন না কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। একেবারে সুপর্ণবাবু এবং অনির্বাণ, আপনারা থাকুন আমাদের সঙ্গে। মঞ্জিরা, আমরা এই যে 4% আরও ডিএর যে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখো এর আগে তোমার মনে থাকবে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএর কথা ঘোষণা করেছিলেন, 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন, তখন এই সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারীদের তারা কিন্তু বলেছিল আমরা কোনো ভিক্ষার দান নেব না। এবার তারা কি বলছেন? সুচরিতা পৌঁছে গিয়েছেন তাদের সঙ্গে কথা বলতে। সুচরিতা, একদম, দেখো আমি এই মুহূর্তে রয়েছি ডিএ মঞ্চে এবং আমি একটা জিনিস জেনে নেব যে এর আগে আপনারা প্রতিবাদ করেছিলেন যখন 4% বেড়েছিল, আজকে আপনারা কি বলবেন? দেখুন, প্রতিবাদটা কেন করছি সেটা বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে যে আজকে সরকারি কর্মচারীদেরকে রাস্তায় কেন বসতে হলো। এই যে 4% আবার যে ডিএ ঘোষণা হলো, এটা থেকে কী প্রমাণ হচ্ছে? সরকার প্রচুর চাপে আছেন, সদিচ্ছার অভাব আছে, তাই জন্য এতদিন ধরে যে কাজগুলো ওনাদেরকে সঠিকভাবে করা উচিত ছিল সেই কাজগুলো না করে আজকে সরকারি কর্মচারীদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন। 20 দিন হয়ে গেছে অনশন চলছে, কেন অনশনে বসতে হলো? আজকে তো আবার 4% বাড়লো, সেটাতে আপনারা কি বলবেন? বলার একটাই বিষয় আছে, 4, 10 এটা নয়, ব্যাপার হচ্ছে 32% ডিএ যেটা এআইসিপি অনুযায়ী সমস্ত রাজ্য দিচ্ছে, আমাদের রাজ্য সরকার কেন দিতে পারছে না, এটা হচ্ছে প্রশ্ন। এই যে 4%, 10% নয়, আমাদের এআইসিপি অনুযায়ী খুশি দুঃখী হওয়ার কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে কেন 4% হবে, কেন পুরো ডিএটা হবে না, কোথায় গেল টাকা পয়সা, সেই প্রশ্নটা আমরা জিজ্ঞেস করছি। সমস্ত রাজ্য দিতে পারছে এআইসিপি অনুযায়ী,
পশ্চিমবাংলায় কেন হচ্ছে না এই প্রশ্নটা আমরা জিজ্ঞেস করছি সরকার। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানবো যে আজকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা যে অন্য প্রকল্পগুলোর ক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিচ্ছেন, আপনি যদি বলেন যে সেই ক্ষেত্রে কি তাহলে মনে হচ্ছে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব আছে দিয়ে বাড়াতে? হ্যাঁ, অবশ্যই। লক্ষ্মীর ভাণ্ডারটা তো ভোটের রাজনীতি। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে টাকা আছে কিন্তু ডিএর জন্যে টাকা নেই। ডিএর টাকাটা পুরো 3.5 লক্ষ পদের পুরো টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়, আমরা বারবারই বলেছি। আর বাকি যে বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষকদের এদের 60% টাকা অর্থাৎ 10 লক্ষ কর্মচারী শিক্ষকের টাকা কেন্দ্রীয় সরকার দেয়। সেই টাকাটার কোনো হিসেব আমরা 1 বছর ধরে হিসেব চাইছি, সেটার কোনো হিসেব পাইনি। আন্দোলনের চাপে উনি এই 1 বছরের মধ্যে 3বার ডিএ ঘোষণা করলেন, আর্থিক বছর যদি ধরি আর কি, 3বার ডিএ ঘোষণা করলেন। তো সুতরাং একেবারে সুচরিতা এখানে পয়েন্ট যে একটা আর্থিক বছরে তিনবার ডিএ ঘোষণা করা হলো, কিন্তু তবুও সরকারি কর্মচারীরা তারা খুশি হতে পারছেন না। আমি চলে যাব সরাসরি, গেস্টরা আমাদের সঙ্গে রয়েছেন, সুপর্ণ মৈত্র অর্থনীতিবিদ রয়েছেন। সুপর্ণবাবু, আমরা জানি আমরা সকলকে তুষ্ট করতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করছেন ডিএ বাড়িয়ে আরও 4% বাড়ানোর কথা বললেন, কিন্তু আপনি তো শুনছিলেন সরকারি কর্মচারীরা তারা বলছেন যে কেন এইটুকু করে বাড়ছে, কেন পুরোটা নয়, কোথায় যাচ্ছে তাহলে সরকারের টাকা? দেখুন, আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন, আমি যেরকম এতক্ষণ ধরে এই সরকারকে প্রশ্ন করছিলাম যে তারা টাকাটা কোথা থেকে আনছেন, আমি কিন্তু এই বিষয়ে একটা অন্য ভিন্ন পথে হাঁটতে চাইব। তার কারণ আমরা সবাই জানি এই মামলাটা সুপ্রিম কোর্টে হিয়ারিং হওয়ার কথা ছিল সোমবার দিনকে, সেটা হয়নি। সেটা কবে হবে আমরা জানি না। এই মহার্ঘ ভাতার দুটো আঙ্গিক আছে। একটা হচ্ছে মহার্ঘ ভাতা এটা অধিকার কিনা, এক, আর দুই হচ্ছে কি হারে এই মহার্ঘ ভাতা দেওয়া হবে। অধিকারের আলোচনাটা আমি করতে চাইবো না, আমি মহার্ঘ ভাতা কী হারে দেওয়া হবে মনে যে প্রশ্নটা আছে সেখানে যে কোনো রাজ্য সরকার, আমি এর কথা বলছি না, যে কোনো রাজ্য সরকার হয়তো বলতেই পারেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কি আলাদা মানে একইভাবে দিয়ে দিতে হবে, এটা বোধহয় মানে বাধ্যতামূলক নয় বলে সেটাই তারা বলছেন। আমার এই বিষয়ে কোনো বক্তব্য নেই। আমার আসল যে বক্তব্যর জায়গাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে সরকারি কর্মীরা ডিএটা সঠিকভাবে পাচ্ছেন, তাহলে বারবার পিস মিলে কেন দিচ্ছেন সেটা আমি জানতে চাইছি। তার কারণ এইটা দিয়েও তাদেরকে খুশি করা যাচ্ছে না, তার কারণ তারা বারবারই মনে করছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে হারে ডিএ পারে তাদের সেটা পাওয়া উচিত। সুতরাং এই প্রশ্ন আমার একেবারেই সুপর্ণবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজ আমরা যে বাজেটের দিকে আমরা যে তাকিয়েছিলাম সেখানে কেন্দ্রীয় আমরা যে বাজেট দেখেছি তার সঙ্গে রাজ্যের মানুষ এক্সপেকটেশন নিয়েই এই বাজেটের দিকে নজর রেখেছিল এবং সেখানে মহিলাদের জন্য একটা সুখবর দেওয়া হয়েছে। আমরা দেখেছি সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, তাদের জন্য কিছু বরাদ্দ রাখা হয়েছে। এবার কথা হচ্ছে, আমি অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, এই পুরোটাই তো করা হচ্ছে অর্থনীতির যে চাকা তাকে সচল করতে। এই যে যা ঘোষণা হয়েছে, কি মনে হয় সেই চাকাটাকে কতটা সচল করতে সক্ষম হবে? এবং আমি একটু অ্যাড করি যে এই যে সুপর্ণবাবু যে কথাটা বলছিলেন না অনির্বাণ, যে একটু করে দিয়ে বাড়ানো হচ্ছে ঠিকই, তার মানে বিষয়টা হচ্ছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ফারাক সেটা কি আদৌ মেটানো যাবে? আর যদি না যায় তাহলে এইটুকু করে বাড়ানোর কারণ কি? না, দেখুন, এই ডিএ যেটা বাড়ানো হয়, মহার্ঘ ভাতার যে কনসেপ্টটা সেটা হচ্ছে আপনার বাজার দর যদি বাড়ে তার সঙ্গে আপনাকে যাতে পাল্লা দিয়ে আপনার ইনকাম লেভেলটা সাপোর্ট করে তার জন্য ডিএ। এবং এই ডিএ বাড়ানোর যেটা ঘটনা আমরা দেখেছি, মানে পর্যায়ক্রমে দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, কেন্দ্রীয় সরকারও যখন বাড়ায় এরকম কোনো ব্যাপার নেই যে বছরে একবারই বাড়ানো যাবে, বছরে 2বার 3বার বাড়ানো যায়। আমি এটার মধ্যে একটা পজিটিভ দেখছি, কারণ গত বছরও বাজেট যখন আপনার এখান থেকে আমরা দেখেছিলাম তখনও দেখেছিলাম 3% বাড়ানো হয়েছিল, তারপরে আবার 3% বাড়ানো হয়েছিল, আজকে 4%, মানে টোটাল 10% বাড়লো। মানে খারাপ দিকের মধ্যে এটা ভালো দিক, 10% বাড়ানো 1 বছরের মধ্যে ভালো। কিন্তু কেন্দ্র রাজ্যের মধ্যে যে ডিফারেন্সটা থাকবে সেটা নিয়ে এগেইনস্ট, মানে ওটা একটা রাজনৈতিক বিষয় নয়, সেটা এখন একেবারে আমাদের নজর থাক সেদিকেই। তার কারণ আজকের এই রাজ্য বাজেট এবং তারপর আর কি আউটকাম, কোথায় সুরাহা পাওয়া গেল, সমস্ত ডিটেল আপনাদেরকে দেখাবে একমাত্র TV9 বাংলা। আমাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।